আমার স্বামী রাহুল একজন প্রবাসী। তার সাথে যখনই আমার কথা হতো তখনই সে ভিডিও কল দিত এবং প্রায় প্রতিটি সময়েই তাকে আমার কিছু না কিছু দেখাতে হতো। এমনকি আমাকে বলতো আমি যেন তার সাথে কথা বলার সময় ওয়েস্টার্ন ড্রেস পরে ক্যামেরার সামনে আসি। বন্ধুরা, তোমরাই বলো, শ্বশুর শাশুড়ির বাড়িতে দিনের বেলায় এমন পোশাক পরে কি চলাফেরা করা যায়? এই কথাটা রাহুলকে বোঝাতে গেলে সে একটা কথাই বলে, আমার বউকে আমি আমার ইচ্ছে মতো সাজগোজে দেখব, তাতে কার সমস্যা হলো না হলো সেটা আমার দেখার বিষয় না। কিন্তু আমি রাহুলকে কোনোভাবেই বোঝাতে পারি না যে ভিডিও কলে এমন পরিবেশে কথা বললে আমার মন মানসিকতাও এলোমেলো হয়ে যায়। এই কথাটা সে কোনোভাবেই বুঝতে চায় না। বন্ধুরা, তোমাদেরকে একদিন রাতের ঘটনা বলি। রাত বাজে 10টা। প্রতিদিনের মতো আমি এই স্পেনের একটা গেঞ্জির টপ গায়ে দিয়ে হালকা একটু সাজুগুজু করে খাটের উপর বসে ফোনে ভিডিও দেখে সময় কাটাচ্ছি। হয়তো কিছু সময়ের মধ্যেই রাহুল ভিডিও কল দিবে। রাত ঠিক 11টার সময় আমার ইমোতে কল আসলো। আমি নাম্বারটা ফলো করতে পারিনি। তাছাড়া আমার ইমোতে একমাত্র রাহুল আর আমার ছোট ভাই রাজীব ছাড়া কারো কল আসলো না। এমনকি আমিও কাউকে এই নাম্বার দিয়ে ফোন দিতাম না। তারপর ফোনের রিংটোন বাজতেই আমি রিসিভ করলাম। ওপাশ থেকে ক্যামেরার সামনে আমার এক প্রতিবেশী দেওর বলে উঠল, ভাবি কেমন আছেন? বিশ্বাস করো বন্ধুরা, আমি চমকে উঠলাম। কারণ আমার গায়ের এমন পোশাক দেখে সে ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়ে আছে। আমি তাড়াহুড়ো করে বিছানার চাদর গায়ে টেনে নিলাম। তারপর আমার প্রতিবেশী দেওর আমাকে বলল, ভাবি আপনাকে একটা কথা বলবো। আমি বললাম, কি বলবে বল? তারপর সে বলল, ভাবি এখন আর চাদর টেনে গায়ে দিলাম কি, আমার ফোনের ক্যামেরায় যেটা দেখার সেটা দেখে ফেলেছি। ওর কথা শুনে আমি একটু লজ্জা পেয়েছিলাম। তারপর সে আমাকে রিকোয়েস্ট করে বলল, ভাবি আপনি যদি আগের মতোই যে অবস্থাতে ছিলেন এই অবস্থাতে আমার সাথে একটু কথা বলতেন তাহলে নিজের মনকে একটু সান্ত্বনা দিতে পারতাম। আমি আমার দেওরকে কিছু বলতে পারছিলাম না। অবশেষে তার রিকোয়েস্টে বিছানার চাদর বিছানাতে রেখে দিলাম। সে আমার রূপের অনেক প্রশংসা করতে লাগল, যেটা আমি সবসময় রাহুলের মুখ থেকে শুনতাম। কিন্তু রাহুল তো প্রবাসে থাকে আর দেওর থাকে আমার হাতের নাগালে। একসময় এই দেওরের মুখের প্রশংসায় আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ি, কিন্তু বিষয়টা তাকে বুঝতে দেইনি। আর এদিকে রাহুল প্রতিদিন রাত্রে কথা বলার সময় আমাকে ক্যামেরার সামনে যেই জিনিসগুলো দেখায়, দূর থেকে সেগুলো দেখে ধৈর্যের বাঁধ কোনোভাবে বেঁধে রাখা আমার পক্ষে সম্ভব হয় না। একসময় রাহুল আমার এবং প্রতিবেশী দেওরের গভীর কিছু বিষয় জানতে পেরে যায়। তারপরে সে আমাকে চালাকি করে তার কাছে সৌদি আরবে নিয়ে যায়। যে বাড়িতে আমাকে রাখে এই বাড়ির মালিক আমার সাথে প্রতিদিন যে আচরণগুলো করত এবং যতবার যেভাবে সে আমার সাথে এসব আচরণ করত সেই ঘটনাটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। বরং দুঃখের ব্যাপার হলো যে টাকার জন্য রাহুল সেগুলো চেয়ে চেয়ে দেখত। বন্ধুরা, এখন তোমাদেরকে বলবো আমাকে সৌদিতে নিয়ে যাওয়ার আগের ঘটনা। কিছুদিন পরে রাহুল ছুটিতে দেশে আসে। তারপর সে আমাকে রাতে দিনে এমনভাবে বিরক্ত করতে থাকে আমি একেবারে অস্থিষ্ট হয়ে গেলাম।
আমার প্রতিবেশী দেওরের সাথে এমন ঘটনা জানার পরেও রাহুলের আমার প্রতি তার ভালোবাসাটা যেন আরও বেড়ে গেলে, কিন্তু মনের কাছে অনেক ভালো লাগতেছিল। আর এই ভালো লাগাটাই তো একটা মেয়ের জীবনের সবচাইতে বড় পাওয়া। আমিও চেয়েছিলাম সে প্রতিনিয়ত আমাকে এভাবে বিরক্তই করুক, কিন্তু এই বিরক্তকর বিষয়টা আমার কপালে বেশি দিন সইল না। রাহুলের ছুটি শেষ হয়ে গেল, সে চলে গেল সৌদি আরবে। কিন্তু মানুষ তো অভ্যেসের দাস। আমার এমন একটা অভ্যেসে পরিণত হলো যে একটা পুরুষ মানুষ ছাড়া কোনো মতেই একলা একা ঘরে থাকা আমার সম্ভব না। রাহুল আমার এমন একটা অভ্যেসে দাঁড় করিয়েছিল যে প্রতিদিন রাত্রে মিনিমাম 4 থেকে 5 বার জোর করে হলেও আমার মুখে তুলে খাবার খাওয়াতো। বন্ধুরা, তোমরা আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। রাহুল আমাকে প্রতিদিন যে 4-5 বার জোর করে মুখে তুলে খাবার খাওয়াতো, এই অভ্যেসটা আমার এমনভাবে রূপ নিল যে অন্তত একটা পুরুষ মানুষ প্রতিদিন রাত্রে আমার পাশে থেকে আমার মুখে তুলে খাবার খাওয়াতে হবে। একটা মেয়ে মানুষের রুমে একজন স্বামী ছাড়া রাতের বেলায় অন্য কেউ থাকতে পারে না। তাহলে এখন আমার পরিণতি কোথায় যেয়ে দাঁড়াবে কেউ একবার বলতে পারো? তাছাড়া আমারও এখন খাওয়ার সময়। রাহুলের সাথে প্রথম যখন আমার বিয়ে হয় তখন আমি সেভাবে খাওয়া দাওয়া করতে পারতাম না। তাহলে যখন আমি খাওয়া ধরলাম বা রাহুল আমাকে খাওয়ানো শুরু করল, সে সময় সে উড়াল দিল সৌদি আরবে। এদিকে রাহুল 3-4 বার খাওয়াতে খাওয়াতে আমার খাবারের জায়গাটা এত বড় হয়ে গেছে যে এখন আর না খেয়ে থাকতে পারি না। অনেক কষ্টের মধ্যে দিয়ে আমি কয়েকটা মাস পার করলাম। এসব কথা আমি রাহুলকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু রাহুল একটা কথাই বলেছে, একটু ধৈর্য ধরো, আমি 1 বছরের মাথার আবার বাড়িতে চলে আসব। কিন্তু 1 বছর একটা মানুষের ধৈর্য ধরা কি সম্ভব? 1 বছর কি মানুষ না খেয়ে থাকতে পারে? বন্ধুরা, তোমাদের কাছে আমি এই প্রশ্নটা রেখে গেলাম। একদিন দুপুরবেলা আমাদের বাড়ির সামনে একটা বড় ধরনের মাঠ পড়ে আছে। সেখানে অনেক মানুষের জমি জমা আছে, সবাই চাষবাস করে খায়। আমাদের নিজেরও জায়গা আছে। চারদিকে সরিষা ফুলের হলুদ সমারোহে মাঠ যেন নতুন সাজে সেজেছে। মনের মধ্যে অনেক অশান্তি বিরাজ করছিল। তাই একা একা সরিষা ফুলের মাঠের মাঝখানে বসে মনটা ভালো করার চেষ্টা করছিলাম। বেশ কিছু সময় বসে থাকার পরে আর ভালো লাগছিল না, উঠে চলে আসছিলাম। এমন সময় দেখি আমার প্রতিবেশী এক দেওর, ওর নাম সাগর, বয়স 15 থেকে 16 বছর হবে হয়তো। সে বড় বড় সরিষা গাছের মাঝখানে এমন একটি কাজ করছিল যা দেখে আমার মাথাটা এলোমেলো হয়ে গেল। এতটুকু বাচ্চা ছেলে, তার কি মাঠের মধ্যে এই কাজ করার বয়স হয়েছে? বন্ধুরা, নির্জন জায়গায় বসে একটি ছেলে কি কাজে ব্যস্ত হতে পারে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ। আমি প্রথমে তাকে চিনে উঠতে পারছিলাম না। আস্তে আস্তে যখন তার কাছে গেলাম, তার পিছনে সরিষা গাছের কয়েকটি ঝোপ ছিল। সেই ঝোপের আড়ালে গিয়ে চুপটি মেরে বসলাম। তারপর দেখলাম সাগর এমন একটা জিনিস হাতে নিয়ে নির্জন জায়গায় ফাঁকা মাঠের মধ্যে নাড়াচাড়া করছে। আমি বুঝতে পারলাম ওর যে সমস্যাটা, সেই সমস্যায় আমিও ভুগতেছি। কিন্তু কিভাবে তাকে আমার সমস্যার কথাগুলো বলবো? তাছাড়া ও তো একদম জুনিয়র একটা ছেলে, বয়সে আমার থেকে অনেক ছোট। কিন্তু আমি আমার মনকে কোনোভাবে শান্ত করতে পারছিলাম না। চারদিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। হয়তোবা এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। তারপর আমি গলায় কাশির আওয়াজ করলাম। সাগর লাফিয়ে উঠল। তারপর সে আমাকে বলল, "কি ব্যাপার ভাবি, আপনি মাঠের মধ্যে কি মনে করে?"
আমি তখন সাগরকে বললাম, তুমি মাঠের মধ্যে যে কাজে আসছ, আমিও ঠিক সেই প্রয়োজনেই মাঠের মধ্যে আসছিলাম। কিন্তু আমার তো অনেক ভয়, যেহেতু আমি মেয়ে মানুষ, তাই বলছিলাম কি, সমস্যা যেহেতু তোমার আমার একই, তাহলে একটু যদি আমার সাথে সন্ধ্যের পরে আমার বাড়িতে দেখা করতে, অর্থাৎ আমার রুমের মধ্যে সরাসরি তুমি চলে আসবে। এই আমার কথা শুনে সাগরের মুখটা খুশিতে লাল হয়ে গেল। সে আমাকে কি বলবে বুঝে উঠতে পারছিল না। আমি আর মাঠের মধ্যে তার সাথে বেশি কথা বললাম না। এবার দুজন দু সাইড দিয়ে বাড়িতে চলে আসলাম। তারপর রাতের বেলা ঠিক ৯টার পরে সাগর আমার রুমে আসলো। আমি সুন্দর করে খাবারগুলো সাজিয়ে রাখছিলাম। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কোন খাবারটা সাজিয়ে রেখেছিলাম? হ্যাঁ, তারপরে সাগর আমাকে রাতের মধ্যে প্রায় ৬বার খাবার খাওয়ালো। আমি ওকে বললাম, দেখো দেখো সাগর, বেশি খাবার আমি খাইতে পারবো না। তোমার ভাইয়া দেশে থাকতে আমাকে এভাবে মুখে তুলে খাওয়াতে আমার স্বাস্থ্য অনেক মোটা করে ফেলেছিল। সাগর তখন বলল, ভাবি, আমি তো রাহুল ভাইয়ের ছোট ভাই, তাই না? সে যদি তোমাকে রাতের মধ্যে ৪-৫ বার মুখে তুলে খাওয়াতে পারে, আমাকেও তো তাই করতে হবে। সেদিন আমি ওর কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেছিলাম। এতটুকু ছেলে একদম বড় মানুষের মতো কথা বলে। তার খাওয়ানোর স্টাইলটা যেন একদম রাহুলের মতোই ছিল। আমি অনেক খুশি হয়েছিলাম। হঠাৎ করে সাগর একদিন আমাকে বলল, ভাবি, এভাবে আর চুপিচাপে আমি তোমাকে খাওয়াতে আসতে পারবো না। ওর কথা শুনে সেদিন আমার মাথার উপর একদম যেন আকাশ ভেঙে পড়েছিল। আমি হতাশ হয়ে পড়েছিলাম। রাহুল চলে যাওয়ার পরে একটু আশার আলো জ্বালিয়েছিল আমার এই প্রতিবেশী দেবর সাগর। সেও আজকে মুখের ওপর না করে দিল। তাহলে আমি এই হতাশা জীবন নিয়ে কিভাবে চলব? তারপর আমি সাগরকে বললাম, তোমার প্রবলেম কোথায় সাগর? আমাকে বলল, আমি একজন অবিবাহিত ছেলে, আপনি একজন বিবাহিত মেয়ে। বেশ কিছুদিন হলো এভাবে আমরা একে অপরকে খাবার খাওয়ানো নিয়ে ব্যস্ত আছি। এভাবে চলতে চলতে কোনো এক সময়ে কেউ দেখতে পেলে আমাদের দুজনের অবস্থা কি দাঁড়াবে একটাবার ভাবতে পারছেন? আমি না হয় ছেলে মানুষ, কিন্তু আপনার অবস্থা কি একটাবার ভাবেন। ওর কথা শুনে সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু কথাগুলো তো সত্যি বলছিল। তারপর সাগর আমাকে বলল, আজকের রাতে আমাদের দেখা করার শেষ রাত। এই কথা শোনার পরে আমার ভেপোকা যেন তুমড়ে মুচড়ে গেল। আমি মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছিলাম না। সেই রাতে সাগর আমাকে এত যত্ন করে আমার মুখের মধ্যে নিজের হাত দিয়ে খাবারগুলো ঠেসে ঠেসে খাওয়ালো, আমি ওর কথা কোনোদিন ভুলতে পারব না। হঠাৎ আমি লক্ষ্য করলাম রাহুল আমাকে বেশ কিছুদিন ফোন করে না। সাগরের সাথে মিশতে মিশতে রাহুলের কথা আমি ভুলেই গিয়েছিলাম। তারপর হঠাৎ করে আমার ফোনের রিংটোন বেজে উঠল। অপরিচিত একটি নাম্বার। ওপার থেকে নরম কণ্ঠে বলে উঠল, কেমন আছো? আমি বললাম, অনেক ভালো আছি। বুঝতে পারলাম রাহুল আমাকে ফোন করেছে। তারপর রাহুল শুধু একটি কথাই বলল, তোমার মেসেঞ্জারে আমি ছোট্ট একটি ভিডিও পাঠাচ্ছি, দেখার পরে আমাকে ফোন করো। কয়েক সেকেন্ডের মধ্যে টং করে মেসেজ টোনটি বেজে উঠল। আমি মেসেজটি সিন করলাম। একটা ভিডিও আসলো আমার সম্মুখে। ভিডিওটি প্লে করতেই দুজন ব্যক্তিকে দেখতে পেলাম। সেই দুজন ব্যক্তিটি আর কেউ নয়, আমি এবং সাগর। দৃষ্টিটি বলার মতো নয়, শুধু এতটুকুই বলতে পারি, পৃথিবীর ওপরে একটা মেয়ে মানুষের জন্য সম্মান নিয়ে বেঁচে থাকার মতো ভিডিওটি ছিল না। 30 সেকেন্ডের এই ভিডিওটির মধ্যে প্রায় 4-5 রকমের দৃশ্য ছিল। যে দৃশ্যের বর্ণনা আমি এই ভিডিওর মাধ্যমে বলতে পারব না। বন্ধুরা, অবশ্যই তোমরা অনেক বুদ্ধিমান এবং বুদ্ধিমতী। আমার কথাগুলো নিশ্চয়ই একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার পর আমি রাহুলকে ফোন করব এমন সৎসাহস আমার ভেতরে ছিল না। কিছুক্ষণ পরে রাহুল আবার আমাকে ফোন করল। আমি ভাবনা চিন্তা করতে করতেই ফোনের রিংটোন থেমে গেল।
কয়েক সেকেন্ড পরে আবার আমার ফোনে কল আসলো। এবার দেখলাম আরেকটি নাম্বার। সে নাম্বারটাও আমার পরিচিত নয়। আমি ফোনটি রিসিভ করতে পারলাম না। ভিতরে 120 কিলোমিটার বেগে ঝড় বইছিল। আমার এই বুঝে সব শেষ হয়ে গেল। রাহুল তো আমাকে কোনো অসুবিধাতে রাখছিল না। খাওয়া থেকে শুরু করে আমার যখন যেটা প্রয়োজন তখন সাথে সাথে আমাকে সেই চাহিদাগুলো পূরণ করত। আসলে কি আমি ভুল করেছি? সেই মুহূর্তে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আবারও রিংটোন থেমে গেল। প্রায় 5 থেকে 10 সেকেন্ড পরে আরেকটি নাম্বার থেকে ফোন আসলো। এবার আমি ফোন রিসিভ করতে ওপাশ থেকে গাল ভরে একটা হাসি দিয়ে উঠল। রাহুলের হাসির মধ্যে যেন ভয়ঙ্কর একটা ভাব ছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। এবার রাহুল আমাকে বলল, নিশ্চয়ই তুমি ভয় পেয়েছ, তাই না? আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, এখনও ভালোবাসি। তবে এই ভিডিওটি দেখার পর থেকে তোমার প্রতি আমার যে সম্মানটুকু ছিল তার বিন্দু পরিমাণও আজকে নাই। এবার আমি শুধু একটি কথাই বললাম, আমার ভুল হয়েছে। হয়তোবা নিজেকে নিজের নিয়ন্ত্রণে না রাখতে না পেরে এমন জঘন্যতম কাজ করে ফেলেছি। আর কখনো এরকম হবে না। রাহুল আমাকে আর কিছু বলল না, শুধু বলল, আমি ক্ষমা করে দিয়েছি, তবে তোমাকে আমি আর বাংলাদেশে বেশি দিন রাখব না। প্রস্তুতি নাও, তোমাকে এই সৌদি আরবে আসতে হবে। আমি অনেক খুশি হলাম, কারণ এত বড় একটা অন্যায় ক্ষমা করে দিয়ে সে আমাকে তার কাছে টানছে। তারপর 1 মাসের মধ্যে কাগজপত্র সব ঠিকঠাক করে আমাকে নিয়ে গেল সৌদি আরবে। বন্ধুরা, এখানেই গল্পের আসল মজা। সৌদি এয়ারপোর্ট থেকে রাহুল আমাকে রিসিভ করে নিয়ে সোজা একটি সৌদিয়ান বাড়িতে নিয়ে গেল। সেই বাড়িতে একজন আধা বয়স্ক একজন লোক ছাড়া দ্বিতীয় কোনো মানুষ ছিল না। রাহুল আমাকে সেই বাড়িতে একটি রুমের মধ্যে রেখে বলল, আজ থেকে তুমি এখানেই থাকবে। আমি রাহুলের কথা শুনে তাকে প্রশ্ন করলাম, আমি থাকব মানে? তুমি থাকবে না? রাহুল তখন বলল, আমি মাঝে মধ্যে আসব। এখানে স্বামী স্ত্রী দুজন একসাথে থাকার কোনো অনুমতি বা নিয়ম নাই। আমি তোমাকে এখানে কাজের ভিসাতে নিয়ে এসেছি। আজ থেকে তুমি এই বাড়ির মালিকের ভালো মন্দ দেখাশোনা এবং বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। বিনিময়ে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। প্রতি মাসে সর্বনিম্ন 1 থেকে 1.5 লক্ষ টাকা তোমার স্যালারি আসবে। তারপরেও বাড়ির মালিককে খুশি রাখতে পারো, তাহলে আরও অনেক টাকা বকশিশ পাবে। এত সময় ধরে আমি রাহুলের কথা মনোযোগ সহকারে শুনছিলাম এবং তার কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করছিলাম। আসলেই সে কী বোঝাতে চাচ্ছে। সর্বশেষ যেটা বুঝতে পারলাম, রাহুল আমাকে তার কাছে একজন স্ত্রী হিসেবে রাখার জন্য এ প্রবাসে আনেনি, সে আমাকে শিক্ষা দেওয়ার জন্য এনেছে। রাহুলের সব কথার শেষে আমি শুধু তাকে বললাম, তুমি আমাকে দিয়ে এখানে যা ইচ্ছে করাও, শুধু তোমার কাছে আমার একটা চাওয়া, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। রাহুল আর কোনো কথা বলল না, শুধু আমার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ইতিমধ্যে বাড়ির মালিক সেখানে প্রবেশ করল। রাহুল আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিল। আমি তো বাড়ির মালিককে দেখে অনেক ভয় পেয়ে গেছিলাম। এত বড়, লম্বা আর শরীর স্বাস্থ্য যেন একদম হাতির মতো। তারপর রাহুল আমাকে এবং ওই লোকটিকে সাথে নিয়ে রান্নার ঘরটা দেখিয়ে দিয়ে বলল, এখানে সব কিছু আছে। প্রতিদিন তোমার প্রধান কাজ হলো এই লোকটিকে রান্না করে খাওয়ানো। তারপর এই লোকটি তোমাকে যা বলে তার কথা অনুযায়ী সব কাজকর্মগুলো তুমি করবে। সেদিন আমি রাহুলের মুখের উপর কোনো কথা বলতে পারছিলাম না। তার কারণ হলো আমি রাহুলের দোষী। এবার রাহুল বলল, আমি অনেক সময়ে এসেছি, এখন আমাকে যেতে হবে। আমি যে কোম্পানিতে কাজ করি ওখানে টাইম টু টাইম আমাকে সব কিছু ম্যানেজ করে চলতে হয়।
আমি রাহুলের সাথে কি কথা বলবো বুঝে উঠতে পারছিলাম না। এবার রাহুল রুম থেকে বের হয়ে চলে গেল এবং বাড়ির মালিকও তার সাথে বের হলো। একলা একা প্রবাস জীবন যে কত কষ্টের প্রথম দিন থেকেই আমি বুঝতে পেরেছিলাম। আমি আরও বুঝতে পেরেছিলাম কত কষ্ট করে এই প্রবাস থেকে রাহুল আমাকে টাকা পাঠাতো, অথচ আমি সেই টাকা পয়সা কত রকমভাবে অপচয় করেছি, কত বিলাসিতা করেছি। অথচ এই প্রবাস জীবনে একটি টাকা ইনকাম করতে গেলে মাথার ঘাম পা পর্যন্ত গড়িয়ে পড়ে। এবার বিকেল করে সন্ধে হলো। আমি রান্না করি ভাত রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় বাড়ির মালিক মিটিমিটি হাসতে হাসতে রান্নাঘরে ঢুকল। তাকে রান্নাঘরে ঢুকে দেখে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। সে আমার কাছে আসলো, 2 হাত ডিফারেন্স দাঁড়িয়ে আমাকে সৌদিন হাসাতে কি যেন বলছিলাম। আমি বুঝতে পারছিলাম না। এক সময় সে বোধহয় আমার উপরে রেগে গেল। তার মুখের এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারছিলাম। তারপর রুম থেকে বের হয়ে গেল। আমি ভাত আর সবজি রান্না করলাম। ফ্রিজে কিসের মাংস যেন ছিল বলতে পারবো না। একটুখানি মাংস রান্না করলাম। 9টার দিকে তার খাবার টেবিলের উপর রেখে আসলাম। কিছুক্ষণ পর ডাইনিং রুম থেকে মানুষের গলার আওয়াজ শুনলাম। বাড়ির মালিক জোরে জোরে আরবি ভাষাতে কি যেন বলছে। আমি দৌড়ে গেলাম ডাইনিং রুমে। তারপর আমি দেখলাম উনি খাবার খাচ্ছে। আমি যাওয়ার পরে সে আমার দিকে তাকিয়ে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বোঝাচ্ছে খাবারগুলো অনেক সুস্বাদু হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি তার কোনো কথাই বুঝতে পারছিলাম না। তারপর রাত বাজে 1:30। আমার কোনোভাবে ঘুম আসছিল না। হঠাৎ আমার রুমের দরজায় খটখট করে শব্দ হলো। আমি এত পরিমাণ ভয় পেয়ে গেলাম যে আমার শরীরের ভেতরটা থরথর করে কেঁপে উঠতে শুরু করল। আমি দরজা খুললাম না। তারপর বারবার দরজায় টোকা পড়ছিল। একসময় বিরক্ত হয়ে দরজা খুলে দিলাম। বাড়ির মালিক আমার রুমের মধ্যে ঢুকে পড়ল। আমি তাকে কি বলবো আর কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। সে আমাকে অনেক কথাই বলছিল। আমি তো তার মুখের ভাষা বুঝতে পারলাম না। অবশেষে সে আমার পাশে বসে পড়ল। আমি বুঝতে পারলাম তার মনের মতলবটা কি। আমি এটাও ক্লিয়ার হয়ে গেলাম যে রাহুল আমাকে সব কিছু জেনে শুনেই এখানে রেখে গেছে। তারপর বাড়ির মালিক আমার আস্তে করে হাত ধরল। আমার শরীরটা যেন ভরে জড়সড় হয়ে গেল। তারপর আমাকে টানতে টানতে তার রুমে নিয়ে গেল। এবার তার রুমে গিয়ে যা দেখলাম, একদম মুহূর্তের মধ্যে আমার শরীর থেকে ভয় ভীতি সব দূর হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল টাকা। বন্ধুরা, লোকটি আমাকে তার রুমে নিয়ে কাপড় দিয়ে ঢাকা 2টো জিনিস দেখালো। একটা কাপড় উঠিয়ে দেখালো একটা সিন্দুকের মতো বক্স, আর একটা কাপড় উঠিয়ে দেখালো সেই বক্সের তালার হয়তো চাবি। বন্ধুরা, এত বড় চাবি হয় আমি কখনো ভাবতেও পারিনি। এবার বাড়ির মালিক আমাকে ইশারা করে বোঝালো তার এই চাবিটা যত্ন করে আমি যদি ব্যবহার করতে পারি তাহলে সে আমাকে ওই বক্সের ভেতর থেকে অনেক টাকা দেবে। এইদিকে বাড়ির মালিক তখন আমাকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছিল এই চাবি দিয়েই বক্সের তালা খুলতে হবে, তবেই সে আমাকে মাসিক বেতন দেবে। আমি খুব টেনশনে পড়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম আমি কি পারবো এই চাবিটা সঠিক মতো ব্যবহার করতে। তারপর বুকে সাহস নিয়ে পরের দিন মালিকের কাছ থেকে চাবিটা আমার হাতে নিলাম। তারপর চাবির মাথায় হালকা একটু নারিকেলের তেল দিয়ে তালার মধ্যে ঠোকানোর চেষ্টা করলাম। এবার গতকালের চেয়ে আরও অনেকখানি ঠুকল, কিন্তু তালা খুলল না। বাড়ির মালিকটা এতটাই ধৈর্যশীল মানুষ ছিল যে
যে কয়দিন আমি তালার মধ্যে চাবিটা সম্পূর্ণ ঢোকাতে পারছিলাম না, এমনকি বক্সের ভেতর থেকে টাকা বের করতে পারছিলাম না, সে কয়দিন আমাকে একটুও রাগ করেনি। এখন আমি প্রায় সপ্তাহে ৪-৫ দিন বক্সের তালার ভেতর চাবি ঢুকিয়ে তালা খুলি, নিচে লাফে টাকা বের করি। বর্তমান আমার টাকার কোনো অভাব নাই। এমনকি যে জিনিসের জন্য রাহুল সৌদিতে আসার পরে আমার প্রতিবেশী দেবরকে ডাকতাম, সেই জিনিস আমি এই বাড়িতেই পাচ্ছি। কিন্তু রাহুল চেয়েছিল আমাকে প্রবাসে নিয়ে এসে সৌদির বাড়িতে অনেক কষ্টে রেখে তার মনের রাগ মেটাবে। কিন্তু আমি তো তাদের সাথে আমার লাইফটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। রাহুল হয়তো ভেবেছিল সৌদিদের সাথে আমি নিজেকে ম্যানেজ করে নিয়ে চলতে পারবো না, কিন্তু রাহুলের এটা ছিল ভুল ধারণা। রাহুলের বোঝা উচিত ছিল দেশেও সে যখন আমার সাথে ছিল তার থেকে আমার কাজকর্মের দক্ষতাটা কত বেশি ছিল। সেই হিসেব করলে হয়তো আজকে রাহুল আমাকে এখানে নিয়ে আসতো না। তবে কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে আমি যেই জিনিসের জন্য এত বড় একটা বদনাম নিয়ে এই দেশে এসেছি, এখানে আসার পরে হয়তো কিছুটা দিন আমার বাড়ির কথা মনে পড়েছে, রাহুলের কথা মনে পড়েছে, কিন্তু এখন আর রাহুলের কোনো কথাই আমার মাথায় আসে না। তাকে দিয়ে কি করব? আমি হাত ভর্তি টাকা পাচ্ছি, পেট ভর্তি খাবার পাচ্ছি, একটা মেয়ে মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু প্রয়োজন আমি এখান থেকে মেটাতে পারছি। তাহলে আমি রাহুলকে দিয়ে কি করব? কিছুদিন পরে রাহুল এই বাসাতে আসলো। আমাকে দেখে সে কেমন যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকল। সে হয়তো ভাবছিল আমার এত ভালো থাকার কথা না। তারপর আমাকে জিজ্ঞেস করল, কেমন আছো? আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বললাম, আলহামদুলিল্লাহ, ভালো আছে। এবার রাহুল আমাকে বলল, তোমার কাজকর্ম কেমন চলছে? আমি তখন রাহুলকে বললাম, কাজকর্মের জন্যেই তো তুমি আমাকে এখানেই এনেছ, তাই না? সেগুলো যদি আমি ঠিকমতো করতে না পারি তাহলে তোমার সম্মান যাবে না। তাই আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমার সম্মান টিকিয়ে রাখার। আজকে আমি এতটাই কাজে পারদর্শী যে সপ্তাহে অন্তত ৪ থেকে ৫ দিন কঠোর পরিশ্রম করে এই বাড়িতে তোমার এই মালিককে খুশি রাখতে হয়। সেই আমার কাজের দক্ষতা দেখে অনেক খুশি। আমার এই কথা শুনে রাহুলের চোখ যেন কপালে উঠে গেল। সে আমার এই কথা শুনে খুশি না বেজার কোনোটাই আমি বুঝে উঠতে পারলাম না। অনেকক্ষণ দম ধরে থাকার পরে আমাকে বলল, তুমি কিভাবে পারছ সৌদিতে এই চাবি দিয়ে বক্সের তালা খুলতে? আমি তখন বললাম, হয়তোবা প্রথম কয়েকদিন আমার খুব কষ্ট হয়েছিল। আমি এই বক্সের তালা কিভাবে খুলব কায়দাগুলো বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু আস্তে আস্তে কয়েকটা দিনে আমি অনেক কিছুই বুঝে গেছি। এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার কাছেও তোমাকে কোনোদিন আসতে হবে না, বা আমি তোমার স্ত্রী, সেই অধিকারটুকু তোমাকে দেখাতে হবে না আমার কথা শুনে। রাহুল চোখটা নিচু করে ফেলল। আমি শুধু রাহুলকে বলেছিলাম, আজকে হয়তো আমি একটু ভুল করেছিলাম। সেই ভুলটা সবারই হতে পারে, তাই বলে সেই প্রতিশোধ নিতে দেশ থেকে টেনে তুমি বিদেশে নিয়ে এসে আমাকে যে কাজ করাচ্ছ, তুমি কি প্রকৃত একজন মানুষ, প্রকৃত একজন পুরুষ, প্রকৃত একজন স্বামী এমন কাজ করতে পারে? না। তারপরেও আমি সব কিছু মেনে নিয়েছি, কারণ আমি ইচ্ছা করলে এখান থেকে নিজের সম্মানটুকু হাতে নিয়ে বাড়ি ফিরে যেতে পারবো না, কারণ যে জায়গাতে আমার নিজের স্বামী শত্রু। তবে যা করেছ ভালোই করেছ। তুমি এতদিনে এই প্রবাস জীবনে এসে কি করেছ আমি জানি না। তোমার অর্থের পরিমাণ কতটুকু টোটাল আমি এখন পর্যন্ত সেই হিসেবও জানি না। তবে তুমি হয়তো এই প্রবাস জীবনে কাটাচ্ছ ২০ থেকে ২৫ বছর। এ পর্যন্ত তুমি যে অর্থ ইনকাম করেছ তার চেয়ে ডাবল অর্থ উপার্জন করব, আর মাত্র ৩টে বছর। তবে এটা ভেবো না
আমি কখনো তোমার কাছে কোনো কিছু, এমনকি বউয়ের অধিকার নিয়ে আবদার করব। তোমাকে সুন্দর করে একটা কথা বলে দেই আজকে, আমার এই বাড়িতে এরপর থেকে আর এসো না। তোমাকে দেখলে আমার অনেক কথা মনে পড়ে যায়। একটা মানুষ ক্ষমা চাওয়ার পরেও যদি তার প্রতিশোধ নিতে দেশ থেকে টেনে তুমি বিদেশে নিয়ে এসো, তোমার চাইতে খারাপ মানুষ আমি মনে করি পৃথিবীতে আর একজনও নাই। তুমি স্বামী নামের কলঙ্ক। তারপর রাহুল মনটা খারাপ করে দ্বিতীয়বার আর আমাকে কোনো কথা না বলে বাড়ি থেকে বের হয়ে চলে এলো। আমি থেকে গেলাম সেই বাড়িতে। 3টে বছরে আমি যত অর্থ উপার্জন করেছি, আমার পরিবার নিয়ে সারা জীবন বসে খেলে ফোরাবে না। বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো জানি না, তবে আমার জীবনের অনেক কষ্টের একটা গল্প, যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে গেলাম। আজকে এ পর্যন্তই। যদি কখনো সময় পাই তাহলে সম্পূর্ণ শরীরের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।